আজকের বিশেষ খবর। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূল চক্রী ললিত ঝাকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্য জুড়ে আজ শুরু হচ্ছে অষ্টম দফার দুয়ারে সরকার শিবির। সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনায় স্বচ্ছতা আনতে রাজ্য সরকার রাইস মিলগুলির জন্য ধান সংগ্রহ কেন্দ্রের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কয়লা পাচার মামলায় সিবিআই গতকাল কলকাতা সহ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। 10 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস আমূল বদলাতে চলেছে। এ ব্যাপারে আগামীকাল সিলেবাস কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আসছি বিস্তারিত খবরে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূল চক্রী ললিত ঝাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গত রাতে ললিত নিজের কর্তব্যপথ এলাকার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এই নিয়ে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে 2 যুবকের লাফিয়ে পড়া ও স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানো এবং সংসদ ভবনের বাইরে একইভাবে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হলো। ললিতের কলকাতা যোগ নিয়ে গতকাল দিনভর চর্চা চলে। 218 নম্বর রবীন্দ্র সরণির একতলা বাড়িতে একসময় ভাড়া থাকতেন ললিত। বাচ্চাদের প্রাইভেট টিউশন করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তার কাছ থেকে পাওয়া সংসদ ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভের ভিডিও সূত্রে গতকাল হালি শহরের কলেজ পড়ুয়া নীলাক্ষ আইচের বাড়িতে গিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন। নীলাক্ষ তাদের জানান, এনজিও সূত্রে কলকাতার একটি সেমিনারে তার সঙ্গে ললিতের পরিচয় হয়েছিল। দিল্লির ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর তাকে দেখতে বলেছিলেন ললিত। সভাকক্ষে শোরগোল ফেলে দেওয়া সাগর শর্মা ও মনোরঞ্জন ডি এবং সংসদ ভবনের বাইরে গ্রেপ্তার হওয়া নীলাম আজাদ ও অমল শিন্ডে ছাড়াও বিশাল শর্মা নামে আরও এক সন্দেহভাজনকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, তাদের জেরা করে পুলিশ জানতে পারে গোটা ঘটনার মূল চক্রী ললিত। ভবনের নিরাপত্তা ইস্যুতে হইহট্টগোলের সময় উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে উভয় সভার 14 জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনের বাদবাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন এবং লোকসভার 13 জন সদস্য। ডেরেক ওব্রায়েনের সাসপেনশন নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র উষ্মা প্রকাশ করেছে। দলের সাংসদ সুখেন্দু শেখর রায় সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, ডেরেক ওব্রায়েনকে প্রথম দিন থেকেই টার্গেট করা হচ্ছে, যেহেতু ও সবচেয়ে বেশি সোচ্চার আমাদের দলের নেতা হিসেবে। আজকে তাকে সাসপেন্ড করা হলো কেন? আমরা তো সবাই ওয়েলে ছিলাম, অন্য পার্টির লোকেরা সবাই ওয়েলে ছিল। আজকে প্রায় 50-60 জন ওয়েলে ছিল, তো সবাইকেই সাসপেন্ড করা উচিত ছিল। শুধু ডেরেককে বেছে বেছে করা হলো কেন? যেহেতু সে তৃণমূলের নেতা রাজ্যসভার। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বহিষ্কারের ঘটনাকে কটাক্ষ করে বলেছেন, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হবে। বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন, আর ওয়েলে নেমেছে সাসপেন্ড হয়েছে। রাজ্য জুড়ে আজ শুরু হচ্ছে অষ্টম দফার দুয়ারে সরকার শিবির। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। 18টি দফতরের মোট 36টি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য শিবিরে আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষকে জাতিগত শংসাপত্র দিতে হবে বলে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। জমা পড়া আবেদনের ভিত্তিতে 31শে জানুয়ারির মধ্যে পরিষেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গোটা বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 40 জন বরিষ্ঠ আইএএস আধিকারিককে। মোট 1 লক্ষ শিবিরের মধ্যে প্রত্যন্ত এলাকায় 40% ভ্রাম্যমাণ শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। শিবিরে জেরক্স করা আবেদনপত্র বিলি করা যাবে না। প্রয়োজনে টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-0117 এই নম্বরে ফোন করতে হবে। রেশন বন্টন দুর্নীতির তদন্তে কোটি কোটি টাকার অনিয়ম প্রকাশ্যে আসার প্রেক্ষিতে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকার রাইস মিলগুলোর জন্য ধান সংগ্রহ কেন্দ্রের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। চলতি মৌসুমে গত 1 নভেম্বর থেকে রাজ্য জুড়ে যে ধান কেনার প্রক্রিয়া চলছে তার পর্যালোচনায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে আধিকারিকরা সম্প্রতি সব জেলার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই ঠিক হয়েছে, এখন থেকে একটি রাইস মিল কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট জায়গা থেকেই কেবল ধান কিনতে পারবেন না, পাশাপাশি প্রতি মাসে ধান সংগ্রহকারী আধিকারিককে বদলি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধান সংগ্রহের সময় কোনো মধ্যস্বত্বভোগী যাতে পৌঁছতে না পারে আধিকারিকদের সেদিকে নজর দিতে বলা হয়েছে। নজরদারির জন্য 23 জেলায় নিয়োগ করা হয়েছে পৃথক নোডাল অফিসার। উল্লেখ্য, চলতি মৌসুমে রাজ্য সরকার এ পর্যন্ত 2,11,529 জন কৃষকের কাছ থেকে সহায়ক মূল্যে 5,35,909 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। রাজ্য মানবাধিকার কমিশনের নতুন প্রশাসনিক সদস্য হিসেবে প্রাক্তন মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জির নাম চূড়ান্ত করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর
করলে তাকে সদস্য হিসাবে নিয়োগ করা যাবে। গতকাল নবান্নে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচনের জন্য বিধানসভার অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। নিয়ম মেনে বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলনেতাকেও, কিন্তু তিনি আসেননি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পছন্দের ব্যক্তির নাম মুখ্যমন্ত্রী স্থির করাই আছে, তাই তাকে আমন্ত্রণ জানানো লোক দেখানো প্রহসন ছাড়া কিছু নয়। প্রসঙ্গত গত 24শে সেপ্টেম্বর অপরাজিত মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর থেকে কমিশনের প্রশাসনিক সদস্যপদ শূন্য রয়েছে। কয়লা পাচার মামলায় সিবিআই গতকাল কলকাতা, বার্নপুর, পুরুলিয়া, দুর্গাপুর ও মালদার 12টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। সিআইএসএফ এর প্রাক্তন কনস্টেবল শ্যামল সিং এর ভবানীপুরের 2টো ফ্ল্যাট, মালদার রতুয়ার বাড়ি, ইংরেজবাজারের 3টি ফ্ল্যাট এবং পশ্চিম বর্ধমানের বার্নপুরের প্রাসাদোপম বাড়িতে দীর্ঘ সময় চলে তল্লাশি। আরেক ব্যবসায়ী স্নেহাশিস তালুকদারের বার্নপুরের বাড়িতেও হানা দেয় সিবিআই। এই দুজনের সঙ্গে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে অভিযোগ। স্নেহাশিসকে আটক করে নিয়ে যান তদন্তকারীরা, তবে এ ব্যাপারে তারা কিছু জানাতে চাননি। পুরুলিয়ার নিতুরিয়ার একাধিক জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। সরবরি গ্রামে সৈকত দে নামে এক যুবকের খোঁজ করেন আধিকারিকরা। তাকে না পেয়ে বাড়িটি সিল করে দেন তারা। এই গ্রামেরই বাসিন্দা সুপ্রদীপ মণ্ডলের বাড়িতেও যায় সিবিআই এর দল, পরে তাকে সঙ্গে করে নিয়ে যান গোয়েন্দারা। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আহতদের দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল সন্ধ্যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে সাংবাদিকদের তিনি জানান, বিপন্ন পরিবারগুলির পাশে রয়েছে রাজভবন। We will extend all support to the affected families. Some financial assistance has been sanctioned. Whatever is required, Rajbhavan will intervene in a very, very positive manner to the matter. This is a time when we should give immediate relief to the affected ones. We have already offered some help to the needy, especially one child. For 1 year, his monthly expense at the rate of rupees 5,000 will be given by Rajbhavan, and other assistance that is required will also be provided. They are in touch with us. We will do the need. 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে ঘটনাস্থল ঘুরে দেখেন রাজ্যপাল, কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গে। 10 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আমূল পরিবর্তন আসতে চলেছে। সিবিএসইর ধাঁচে প্রতিটি বিষয়ের সিলেবাস তৈরির ব্যাপারে আলোচনার জন্য আগামীকাল বৈঠক ডেকেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস যাতে কার্যকর করা যায় সে ব্যাপারে তারা তৎপর। চিরঞ্জীব বাবু জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পর পড়ুয়াদের একাধিক সর্বভারতীয় এন্ট্রান্সে বসতে হয়। সেই সব পরীক্ষার প্রশ্নের ধরনের দিকে লক্ষ্য রেখেই পাঠ্যসূচিতে বদল আনা হচ্ছে। বৈঠকে সিলেবাস নিয়ে প্রয়োজনীয় গাইডলাইন তৈরি করা হবে। সংসদ সূত্রে খবর, মোট 47টি বিষয়ের সিলেবাস বদলাতে চলেছে। প্রতিটি বিষয়ের জন্য ইতিপূর্বে আলাদা কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সেই কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন সংসদ সভাপতি। এদিকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠনগুলিকে নিয়ে গভীর পর্যালোচনা করা উচিত বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ মনে করে। মঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, সিলেবাস পরিবর্তনকে কেন্দ্র করে বারবার বিতর্ক ওঠে, তাই শুধু সিলেবাস কমিটিকে দিয়ে পাঠ্যক্রম তৈরি বিজ্ঞানসম্মত নয়। আদালতের নির্দেশ মেনে ধর্মতলা গ্র্যান্ড হোটেলের সামনে থেকে হকার সরানোর অভিযানকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলকাতা পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটি পুলিশ নিয়ে হকারদের সরাতে গেলে তারা প্রতিবাদ জানান। অন্যদিকে ভেন্ডিং কমিটির তরফে স্পষ্ট জানানো হয়, 2015-এর আগের কাগজপত্র যাদের কাছে আছে শুধু তারাই ফুটপাতের 3 ভাগের 1 ভাগ অংশে নির্দিষ্ট নিয়ম মেনে হকারি করতে পারবেন। কমিটির সদস্য হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ অবশ্য আশ্বাস দেন, কোনো হকারকে উচ্ছেদ করা হবে না। টাকা নিয়ে হকার বসানোর অভিযোগ অস্বীকার করেন তিনি। দমদম ও দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা গতকাল প্রায় 5 ঘন্টা বন্ধ থাকায় অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়েন। দুপুর 2:05 নাগাদ নোয়াপাড়া ও বরানগরের মাঝামাঝি আপ লাইনের 3rd লাইনে সমস্যা দেখা দিলে মেরামতির জন্য পাওয়ার ব্লক করা হয়। নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা শুরু হয় বিকেল 5:22 নাগাদ। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সন্ধে 7:11 দক্ষিণেশ্বর থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে। হাওড়ার মালিপাঁচঘড়া থানার ধর্মতলা লেনে বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। 36 বছরের বিজয় সাউ এবং 30 বছরের দীপিকা সাউয়ের 9 বছরের একটি মেয়ে আছে। সে ছিল তার ঠাকুমার বাড়িতে। গতকাল দুপুর থেকে দুজনকে বারবার ফোন করেও না পেয়ে বিজয়ের মা তার ছোট ছেলেকে খোঁজ নিতে পাঠান। এরপরই উদ্ধার হয় দম্পতির দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়ের নেশায় আসক্তি ছিল, ব্যবসাতেও অনেক ধার দেনা হয়েছিল তার। স্থানীয় সংবাদ শেষ হলো।